দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর সন্ধ্যা 7টার খবরে। আপনারা এতক্ষণ শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমরা দুজন, আমি নাজিয়া কণা এবং রহমান রাশেদ। আরএফএল গ্যাস স্টোভ এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় 25%। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিলেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ আজ এই আদেশ দিয়েছেন। এর মধ্য দিয়ে ইশরাককে শপথ পড়ানোয় বাধা রইল না বলে দাবি তাঁর আইনজীবীর, তবে আপিল করবেন বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। মেয়র পদের প্রজ্ঞাপনের পরও শপথ পড়ানো হচ্ছে না বিএনপি নেতা ইশরাক হোসেনকে, এমন অভিযোগে উত্তপ্ত যখন রাজপথ, ঠিক সে সময় রিট করে বসেন এক আইনজীবী। এরপর দুদিনের ক্ষুরধার যুক্তি পাল্টা যুক্তির শেষে বৃহস্পতিবার আদেশের দিন ধার্য করেন হাইকোর্ট। আগের দিন রুল দেওয়ার কথা মৌখিকভাবে বললেও এদিন অবস্থান বদলান উচ্চ আদালত। শুরুতে জানিয়ে দেওয়া হয় বুধবার কে বা কারা শুনানি শেষে বিচারপতিদের কটাক্ষ করেছেন। অবশ্য এ নিয়ে ক্ষমা চান বার সভাপতি। এরপর হাইকোর্ট সাফ জানিয়ে দেন রিটকারীর এখতিয়ার ছিল না এই রিট দায়েরের। সেই সাথে ঠিক হয়নি নির্বাচনী অ্যাপিলেট ট্রাইব্যুনালে না গিয়ে হাইকোর্টে আসা, আর তাই খারিজ করা হলো রিটটি। ইশরাকের আইনজীবীরা বলছেন সোমবারের মধ্যে শপথ না পড়ালে আদালত অবমাননা হবে। আগামী 26 তারিখের মধ্যে শপথ দিতে হবে। শপথ যদি না দেওয়া হয় সেটা আদালত অবমাননা হবে। যারা সংশ্লিষ্ট, যাদের নলেজ আছে, মন্ত্রণালয় সম্পর্কিত সবাই আদালত অবমাননা হবে। ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ নেওয়ার জন্য আর কোনো বাধা থাকলো না। যিনি হয়তো বা কোনো রাজনৈতিক মোটিভ নিয়ে এই বিষয়টাকে ঘোরাচ্ছিলেন, তিনিও এখন অন্তত আজকের এই রিজেকশনের পরে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্দিষ্ট ডেটের মধ্যে শপথ গ্রহণের ব্যবস্থা করবেন। তবে রিটকারী আইনজীবী জানান আদেশের বিপক্ষে আপিল বিভাগে যাবেন তারা। এর আগে শপথ পড়ানো ঠিক হবে না। আমরা উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব এবং আপিল ফাইল করা অবস্থায় যেহেতু এই বিষয়টি সাবজুডিস ম্যাটার থাকবে, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ থাকলো না। মেয়রের শপথ নিয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়, তবে আইন উপদেষ্টা দক্ষিণ আফ্রিকায় থাকায় এখনো সেটা দেননি তারা। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। এদিকে আদালতের এই রায়ে উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা। ইশরাক হোসেনকে দ্রুত মেয়রের শপথ পড়ানোর দাবি তাদের। আর রায়ের পর সরকারের কার্যক্রম পর্যবেক্ষণে 24 থেকে 48 ঘন্টা সময় তারা ইশরাক হোসেন দিয়েছেন এবং তিনি দাবি জানান যে দুই উপদেষ্টার পদত্যাগের জনদুর্ভোগ এড়াতে প্রত্যাহার করে নেন অবস্থান কর্মসূচি। বৃষ্টির মাঝেই থেমে নেই স্লোগান, দাবি আদায়ের কর্মসূচিতে যুক্ত হতে থাকেন নেতাকর্মীরা। আদালতের আদেশ ইশরাক হোসেনের পক্ষে আসায় উচ্ছ্বাসে ভাসেন বিএনপি নেতাকর্মীরা। আনন্দ মিছিলে মুখর হয়ে ওঠে রাজধানীর কাকরাইল মোড় ও মৎস্য ভবন এলাকা। যদিও আদেশের উপর আস্থা রাখতে পারছেন না ইশরাক সমর্থকরা, তাই দ্রুত তা বাস্তবায়নের দাবিতে অনড় তারা। অভিযোগ, সরকারের থেকে ক্ষমতার অপব্যবহার করছেন দুই ছাত্র উপদেষ্টা। আদেশ হওয়ার পরে আমরা এখনো শঙ্কিত যে সরকার সে শপথ পাঠ করতে দিবে কিনা। সন্দিহান সরকার কি এই রায় নিয়ে আবার গরিবেশন শুরু করে কিনা, কারণ তারা যদি এটা না করতো তাহলে তো শপথটা আরো আগেই হতো। ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে, যতক্ষণ পর্যন্ত আসিফ মাহমুদ এবং তথ্য উপদেষ্টা মাহফুজ এই দুজন পদত্যাগ না করছেন। আমরা এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমাদের দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। বিকেলে সমর্থকদের মাঝে হাজির হন ইশরাক। দ্রুত আদালতের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে 48 ঘন্টার আলটিমেটাম দেন তিনি। জনদুর্ভোগ এড়াতে প্রত্যাহার করে নেন অবস্থান কর্মসূচি। একদিন আপনারা অবশ্যই বুঝবেন কেন আমরা আজকে এই কাজটি করেছিলাম। যেদিন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পাবে, দুইজন ছাত্র প্রতিনিধি রয়েছেন যারা একটি নতুন রাজনৈতিক দলের সরাসরি সমর্থক এবং সংগঠক হিসেবেই কাজ করছেন। তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন শেষ হবে না, এই ঘোষণা আমি দিয়েছিলাম। আমি আমার সেই ঘোষণাকে পুনর্ব্যক্ত করতে চাই।
তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। তবে চলমান থাকবে দুই উপদেষ্টার পদত্যাগের দাবি। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। ডিসেম্বরের নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ না দিলে বর্তমান সরকারের প্রতি সমর্থন রাখা কঠিন হয়ে পড়বে বিএনপির। দলটির স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে এই কথা বলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এ সময় কয়েকজন উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার দাবি জানানো হয়। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সংবাদ সম্মেলন। বিরোধী আন্দোলন লিখিত বক্তব্যে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, উপদেষ্টা পরিষদে নির্দিষ্ট একটি দলের প্রতিনিধিদের উপস্থিতি সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে। ভাবমূর্তি রক্ষায় বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার দাবি বিএনপির। অন্তর্বর্তী সরকারের যে সমস্ত উপদেষ্টাগণ একটি নূতন রাজনৈতিক দলের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত, সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাদেরকে অব্যাহতি দেওয়া প্রয়োজন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার গতকালের বক্তব্য আবারও নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাকেও অব্যাহতি দেওয়া প্রয়োজন হবে। ফ্যাসিবাদের দোসর কয়েকজন উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার দাবি আমরা ইতিপূর্বে অনেকবার উত্থাপন করেছি। এ সময় ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সুনির্দিষ্ট রোডম্যাপ না দিলে বর্তমান সরকারের প্রতি বিএনপির সহযোগিতা রাখা কঠিন হয়ে পড়বে বলেও হুঁশিয়ারি দেন দলটির নেতারা। ডিসেম্বর 2025-এর মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। নিরপেক্ষতার কথা বলছি, সুতরাং যাদের সম্বন্ধে বিতর্ক আছে তাদেরকে বাদ দিয়ে কেয়ারটেকার মোডের দিকে যেতে হবে, সংখ্যা কমিয়ে আনতে হবে, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। এটা হচ্ছে মূল কথা। আদালতের রায়ের প্রতি সম্মান জানিয়ে ইশরাককে মেয়র পদে সরকার শপথ দিবেন এমন প্রত্যাশা করে বিএনপি। রায়টা দিয়েছে তাকে শ্রদ্ধা করে অনতিবিলম্বে শপথ দেওয়ার জন্য। ব্যাংককে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব টেলিফোনে গণমাধ্যমকে জানান, ইশরাককে শপথ না পড়ানোর রিট খারিজে জনগণের বিজয় হয়েছে। এটাতে আরেক দিক থেকেই গণতন্ত্রের বিজয় হলো। ইশরাককে মেয়র ঘোষণা করছিল, আজকে সেটা বাস্তবে রূপ দেওয়ার একটা সুযোগ এসেছে। আমি আশা করব যে মন্ত্রণালয় এখন আর কোনো সমস্যা তৈরি না করে দ্রুত তারা ইশরাকের শপথের ব্যবস্থা করবেন। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্রদল। আজ সকাল 10টা থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচি চলে বিকেল 5টা পর্যন্ত। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। স্লোগানে স্লোগানে উত্তাল শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়। দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার বিচার। সকাল 10টা থেকে সড়কে অবস্থান নেন ছাত্রদল নেতাকর্মীরা। হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনামুখী সড়কটিতে ব্যারিকেড দেয় পুলিশ। ছাত্রদেরকে টার্গেট করে ক্যাম্পাসে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য একটি মহল এই হত্যাকাণ্ডগুলো চালাচ্ছে। যে সাম্য হত্যা যারা খুনের সাথে জড়িত তাদের প্রত্যেকের শাস্তি নিশ্চিত করা। এই ব্যর্থ ডিসি এবং প্রক্টর যারা দায়িত্ব পালন করতে পারেনি তাদের পদত্যাগের দাবি করছে। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন ছাত্রদল নেতারা। যমুনাতে না যাওয়া পর্যন্ত মনে হচ্ছে যে দাবি আদায় হচ্ছে না। আজকের এই কর্মসূচি সময়ের মধ্যে যদি প্রকৃত খুনিদের গ্রেপ্তার না করা হয় তাহলে প্রয়োজনে আমরা যমুনার সামনে অবস্থান নিতে বাধ্য থাকবো। আমরা ইতিপূর্বে আমরা কর্মসূচি পালন করেছি এবং আমরা আলটিমেটাম দেইনি, কিন্তু আহ্বান জানিয়েছি বারবার। কিন্তু আমাদের এই আহ্বানে এখন পর্যন্ত ইন্টিরিয়ম সরকার কোনো কর্ণপাত করেনি। সেজন্য আমরা আমাদের এই আজকের এই কর্মসূচি, পরবর্তীতে আমরা আরও বৃহত্তর কর্মসূচি যাব। বিকেল 5টা পর্যন্ত চলে ছাত্রদলের অবস্থান কর্মসূচি। এতে 7 ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন নগরবাসী।
কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। সপ্তাহের শেষ দিনে একরকম স্থবির ছিল ঢাকা। সড়ক আটকে একের পর এক আন্দোলন আর বৃষ্টিতে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। রাস্তা বন্ধ করে আন্দোলন না করার জোরালো দাবি ভুক্তভোগীদের কণ্ঠে। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ রেখে আন্দোলন কর্মসূচি। নগরীতে যা রেশ ছিল দিনভর, ঘুরেনি গাড়ির চাকা, ঘন্টার পর ঘন্টা থাকতে হয় ঠাই দাঁড়িয়ে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে পায়ে হেঁটে যাওয়ারও উপায় নেই। এটা চরম ভোগান্তি এবং এই ধরনের আন্দোলনের কোনো মানে হয় না সাধারণ জনগণকে জিম্মি করে। বাসে উঠলাম কিন্তু 1 ঘন্টা হয়ে গেলে এই রাস্তায় আছে এখন। ওই বাংলায় এই কারণ বাজার থেকে বাংলা মোটর সিগন্যালে কোনো পাঠাতে পারিনি। আমরা যে ছোট রাস্তা যে দিয়ে যাব সেটা সেই পর্যন্ত নয়, সেটা পর্যন্ত জ্যামজট। এর সাথে যোগ হয়েছে বৃষ্টির বিড়ম্বনা। সব মিলিয়ে সপ্তাহের শেষ দিনে একরকম স্থবির ছিল ঢাকার রাস্তাগুলো। কর্মজীবী মানুষ, পরীক্ষার্থী, হাসপাতালে রোগী বহন করা অ্যাম্বুলেন্স, ভোগান্তি পোহাতে হয়েছে পথের প্রায় সবাইকেই। এইরকম যদি আন্দোলন সংগ্রাম চলতে থাকে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে বলে? এই যে ঘন্টার পর ঘন্টা আমরা বাচ্চাগুলো নিয়ে কষ্ট করে হেঁটে স্কুলে যাচ্ছে আসতেছে, এটার প্রতিকার হওয়া উচিত। এমন কোনো দিন নাই যে একটা আন্দোলন না হয়েছে। ঢাকাবাসীর আজকে দেওয়ালে পিঠ থেকে গেছে, ব্যবসায়ীদের দেওয়ালে পিঠ থেকে গেছে। রাস্তাঘাট অবরুদ্ধ করে আন্দোলন না করার জোর দাবি ছিল ভুক্তভোগী মানুষের কণ্ঠে। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। আপনারা দেখছেন সন্ধ্যা 7টার খবর, সময় হলো একটা বিরতি, সঙ্গেই থাকুন। সন্ধ্যা 7টার খবরে আপনারা দেখছেন চ্যানেল 24। গেল কয়েকদিন ধরেই চাপা উত্তেজনা রাজনীতিতে, তৈরি হয়েছে গুমোট পরিস্থিতি। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত, সেনাপ্রধানের এমন বক্তব্য গণমাধ্যমে আসার পর পাল্টাচ্ছে দৃশ্যপট। অতীত ভুলের জন্য ক্ষমা চেয়ে ঐক্যের ডাক দিয়েছেন তথ্য উপদেষ্টা, আর ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষকে মান অভিমান ভুলে এক হওয়ার আহ্বান জামায়াত আমিরের। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দিতে গেল বৃহস্পতিবার থেকে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে বিএনপি নেতাকর্মীরা। একই জায়গায় টানা বিক্ষোভের পর গত বুধবার সকাল থেকে কাকরাইল মোড়ে অবস্থান নেয় ইশরাকের কর্মী সমর্থকরা। এই ইস্যুতে দলটির বড় নেতাদের বক্তব্য পাল্টা বক্তব্যে ইঙ্গিত মেলে সরকার বিএনপির মুখোমুখি অবস্থানের। শহর স্থবির করে দেয়া এই আন্দোলনে দাবি ওঠে 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগের। এমন উত্তপ্ত পরিস্থিতি আরও তীব্র হয় বিএনপি নিয়ে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর বক্তব্যে। আগুনে ঘি ঢালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য শামসুজ্জামান দুদুর পাল্টা বক্তব্য। মুখোমুখি অবস্থানে দাঁড়ায় বিএনপি এনসিপি। আওয়ামী লীগকে আমরা কার্যক্রম নিষিদ্ধ করতে পেরেছি, কিন্তু আওয়ামী লীগকে যারা ডোনার, আওয়ামী লীগের যে ফাইন্যান্স, আওয়ামী লীগের যে অর্থ ব্যবস্থা, সেই অর্থ ব্যবস্থা কিন্তু এখনো পর্যন্ত ইনট্যাক্ট। আমি যেহেতু কুমিল্লাতে আছি, কুমিল্লার অনেক উপজেলা রয়েছে, সেই উপজেলার আওয়ামী লীগের রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে, বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে। 6 বছর যে জেলের মধ্যে সাজা খাটছে, তুমি কইছিলা বাবধন? বিএনপির বলো যে আওয়ামী লীগের টাকা দিয়ে রাজনীতি করছে। যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র, তাহলে প্রস্রাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়ব। সবকিছুর একটা সীমা থাকতে হবে। এত কিছুর মধ্যেও সবার দৃষ্টি ছিল সেনানিবাসের এক সভা ঘিরে সেনাপ্রধানের দিকে। সভায় আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া নিয়ে সেনাপ্রধানের বক্তব্য নজর কাড়ে সবার। বৃহস্পতিবার দুপুরে আদালতের রায় ইশরাকের পক্ষে গেলে বিকেলে উপদেষ্টাদের পদত্যাগে 48 ঘন্টা সময় বেঁধে দিয়ে নেতাকর্মীদের নিয়ে রাজপথ ছাড়েন তিনি। বিদ্বেষপূর্ণ এমন পরিবেশে বিকেলে ফেসবুক স্ট্যাটাসে অতীতের যে কোনো বিভাজনমূলক বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। জুলাইয়ের স্পিরিট ধারণ করে ডাক দেন বৃহত্তর ঐক্যের। দায়িত্বশীল আচরণের আহ্বান জানান জামায়াত আমিরও। মান অভিমান ভুলে দূরদর্শী আচরণের অনুরোধ তার। তবে সরকার সহ বিভিন্ন দলের মুখোমুখি অবস্থানে রাজনীতিতে যে গুমোট হাওয়া বইছে তা কিভাবে কাটবে সেদিকে এখন নজর সবার। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। তদন্ত ছাড়াই 20 দিনের মধ্যে চাকরিচ্যুত করা যাবে সরকারি কর্মচারীদের, এমনকি প্রতিকার চাওয়া যাবে না আদালতেও। এছাড়া জুলাইয়ে শহীদ এবং আহতদের পুনর্বাসন অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রতিবেদন অনুযায়ী জুলাই গণ অভ্যুত্থানে শহীদের সংখ্যা প্রায় ১৪০০। যদিও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এখন পর্যন্ত ৮৩৪ জন শহীদের নাম গেজেটভুক্ত করেছে, আর আহত সংখ্যা প্রায় ৩০,০০০। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের অবদানের স্বীকৃতি হিসেবে তাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এর ফলে শহীদ পরিবার এবং আহতদের কর্মসংস্থান, প্রশিক্ষণ, আবাসন সুবিধা এবং প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি আত্মকর্মসংস্থানের জন্য সহজ শর্তে ঋণ পাবেন। তবে কেউ মিথ্যা পরিচয়ে আর্থিক সুবিধা নিলে ২ বছরের কারাদণ্ড ভোগ করার পাশাপাশি গৃহীত অর্থের দ্বিগুণ ফেরত দিতে হবে। এছাড়াও উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫-এর খসড়ায়। চাকরিবিধি লঙ্ঘন করলে তদন্ত ছাড়াই ২০ দিনের মধ্যে চাকরিচ্যুত করা যাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের। শাস্তি পাওয়া ব্যক্তিরা আদালতের কাছেও প্রতিকার চাইতে পারবেন না। তবে এর প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের ২ অংশ এবং আন্তঃমন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশন। এদিকে ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীরা নতুন হারে মহার্ঘ ভাতা পেতে যাচ্ছেন। প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তারা পাবেন ১৫% হারে, আর দশম থেকে ২০তম গ্রেডের কর্মীরা পাবেন ২০% হারে। এতে সরকারের বাড়তি ব্যয় হবে প্রায় ৭,০০০ কোটি টাকা। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। সেলফি আপু, এখন কিছু খাওয়াও। এখন ইভিনিং এর চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং। মিস্টার নুডলস হয় কুকিং, টেস্ট হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। ভারতের পুশিন থামছেই না। ৫ জেলার সীমান্ত দিয়ে এবার নারী শিশু সহ ১০০ জনকে পুশ ইন করেছে বিএসএফ। তাদের রাখা হয়েছে বিজিবি ক্যাম্পে। পরিচয় নিশ্চিতের পর হস্তান্তর করা হবে স্বজনদের কাছে। মাঝে মধ্যেই যেন খেয়াল খুশি মতো কাজ করছে ভারত। সীমান্ত দিয়ে এপারে ঠেলে দিচ্ছে বিভিন্ন ব্যক্তিদের, অথচ এই প্রক্রিয়ার আইনি কোনো স্বীকৃতি নেই। বৃহস্পতিবার লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে শিশুসহ ২০ জনকে পুশিন করে বিএসএফ ও ভারতীয় পুলিশ। পরে তাদের নেওয়া হয় বিজিবি ক্যাম্পে। সেখান থেকে থানা হেফাজতে রেখে খবর দেওয়া হয় পরিবারকে। আটককৃতরা সবাই এদেশের নাগরিক। বলছেন, গেল মাসে শুধু গুজরাটে ১০,০০০-এর মতো বাংলাদেশিকে আটক করা হয়েছে। সেজন্য পুশিনের ঘটনা আরও বাড়বে। এয়ারপোর্টে নিয়ে আসছে, তারপরে এয়ারপোর্টে নিয়ে আসার পরে আমাদের বাসে করে নিয়ে বর্ডার ক্রস করে দিচ্ছে। বর্ডার খুলে দিয়ে ওরা আবার সিটিং করে বিএসএফরা আমাদের এই পাশে পাঠাই দিয়েছে, এই ক্যাম্পের দিকে পাঠাই দিয়েছে, যে এই ক্যাম্পের দিকে চলে যান বাংলাদেশ। পুলিশ জানায় সবার পরিচয় নিশ্চিত হয়ে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তাদের পরিবারের লোকজন খবর দেওয়া হয়েছে, তাদের হলো ভোটার আইডি কার্ড এবং জন্ম নিবন্ধন কার্ড সহ এবং স্থানীয় ইউপি মেম্বারের প্রত্যয়নপত্র সহ আসার জন্য অনুরোধ করা হয়। পঞ্চগড় সীমান্ত দিয়েও শিশুসহ ২১ জন বাংলাদেশিকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। দেশটির বিভিন্ন এলাকায় তারা অবৈধভাবে বসবাস ও কাজ করছিলেন। হারিভাষা ইউনিয়ন থেকে বিজিবি ২১ জন ব্যক্তিকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করেছে এবং থানায় সোপর্দ করেছে। এর মধ্যে ১৩ জন শিশু, ৬ জন নারী ও ২ জন পুরুষ। বিজিবির অভিযোগের ভিত্তিতে এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। কুমিল্লা ও ফেনী সীমান্ত দিয়ে ৫২ জনকে ঠেলে দিয়েছে ভারত, আর মৌলভীবাজারের মুরইছড়া সীমান্তে ৭ জনকে পুশিন করেছে বিএসএফ। নাদিম হোসেন, চ্যানেল 24। নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছে আরো খবর নিয়ে। সাথে থাকুন।